আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী 2027, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে তোমাদের জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে ইংরেজি প্রথম পত্রের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এর আগে যে দুটি ক্লাস হয়েছে সেই ক্লাসের পরবর্তী যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা যারা আগে দুটি ক্লাস করোনি তারা আজকের ক্লাস অবশ্যই করার আগে দুটি ক্লাস করবে, অথবা আজকে ক্লাস করার পরে আগে দুটি ক্লাস করে নেবে। তাহলে তোমাদের টপিক সম্পর্কে আইডিয়া হবে যে তোমাদের ফার্স্ট পেপারে কী কী টপিক আসে, টপিকের নাম্বার কী, টপিক কী করে লিখতে হয়, রুলস রেগুলেশন, মোটামুটি আমরা সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা দেরি না করে এখনই ক্লাসটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ক্লাস নাম্বার 3, অর্থাৎ এটাকে আমরা দুইটা ক্লাস শেষ করছি। তোমরা যারা দুটো ক্লাস করোনি তারা অবশ্যই করে নিবে। এবং আজকের মেইনলি আমাদের ফোকাস থাকবে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের আনসিন আইটেমগুলো। অর্থাৎ আমরা গত ক্লাসে ইংরেজি প্রথম দিন আমরা প্রত্যেক ইন্ডেক্স বুঝাইছি কী কী থাকে কোশ্চিনে, ইংরেজি প্রথম পত্রের কোশ্চিন পেপারে তোমাদের কী কী থাকে, কয় মার্ক থাকে, কিভাবে লিখতে হয় এটা দেখাইছি তোমাদের। আমরা সেকেন্ড দিনে আমরা শিখাইছি যে সিন প্যাসেজ কী করে লিখতে হয়, অর্থাৎ এই যে সিনের আমাদের এমসিকিউ, অ্যান্সার কোশ্চিন, ফ্লোচার্ট, সামারি এইগুলো কী করে লিখতে হয় এটা শিখাইছি। দেন আজকে আমরা তোমাদের শেখাবো আনসিন আইটেম। এই আনসিন আইটেমের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে। নাম্বার 1 উইথ ক্লু, নাম্বার 2 উইদাউট ক্লু, নাম্বার 3 রিয়ারেন্স। অর্থাৎ আমরা গত দিনে শিখছি 35 মার্কস, আজকে শিখব 25 মার্কস, যোগ করলে আমাদের হয় 60 মার্কস। অর্থাৎ আমাদের গ্রামারে যে 60 মার্ক কোশ্চেন, অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপারে গ্রামারে যে ফার্স্ট পেপারে যে আমাদের রাইটিং পার্টের আগে, অর্থাৎ সিনে 35, আনসিনে 25, মোট 60 মার্ক। তো সিন আনসিন মিলে যে 60 মার্ক সেটা আমরা এখানে শিখে ফেলবো আজকের ক্লাসের মাধ্যমে। এবং এর পরবর্তী দিনে আমরা রাইটিং পার্টের যে ক্লাসগুলি টপিকগুলি আছে এইগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই একটু মনোযোগী হও। আমরা আজকে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স কী করে লিখতে হয় পরীক্ষায়, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু উইদাউট ক্লুতে 10 মার্ক, রিয়ারেন্সে 10 মার্ক, উইথ ক্লুতে 5 মার্ক, অর্থাৎ 25 মার্ক, একটা হিউজ মার্ক। তো এটা কী করে ইনশিওর করতে হয় পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য, কিভাবে লিখলে আমাদের নাম্বার ভালো পেতে পারি আমরা, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো আজকে ইনশাল্লাহ। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ উইথ ক্লুস মানে হচ্ছে তোমাদের সূত্র দেওয়া থাকবে। ক্লু মানে কি? সূত্র, ঠিক আছে। কোনো সূত্র দেওয়া থাকবে, সেই সূত্র দেখে অথবা দেখা যাচ্ছে আমরা মেইনলি এখানে যেটা আমাদের থাকে এরকম একটা বক্স থাকে, বক্সে তোমাদের শব্দ দেওয়া থাকে, শব্দ থেকে আমাদের অ্যান্সার করতে হয়। অর্থাৎ নিচে যে প্যাসেজটা থাকবে, প্যাসেজে অনেকগুলো গ্যাপ থাকবে, 10টা গ্যাপ থাকবে, সেই 10টা গ্যাপে এই শব্দ থেকেই আমাদেরকে গ্যাপ ফিল করতে হবে এবং সেখানে আমাদের 5 মার্ক থাকে। তো এই উইথ ক্লু যেহেতু দেওয়া থাকে যার কারণে এটার নাম হয়েছে উইথ ক্লু। আমরা এটা শিখবো আজকে। এইটা তোমাদের 5 মার্ক এবং এখানে থাকবে হচ্ছে 10টা উইথ ক্লু, 10টা ক্লু দেওয়া থাকবে, 10টা গ্যাপ থাকবে, 10টা গ্যাপ ফিল আপ করতে হবে আমাদের। তো ওইটা শেখার জন্য আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল করা প্রয়োজন সেটা হচ্ছে, দেখো আমাদের কিছু টিপস জানা প্রয়োজন। আমরা সেই টিপসগুলো তোমাদেরকে দেখাবো, মাত্র কয়েকটা টিপস দেখাবো। এই টিপসের মধ্য থেকেই তোমরা আশা করি পরীক্ষায় কমন পাবা। তোমরা অন্যান্য বই কিংবা অন্যান্য গাইডে দেখবা যে হিউজ টিপস আছে, অনেক রুলস আছে। তো আমরা এখানে মাত্র কয়েকটা রুলস দেখাবো। এই রুলসের মাধ্যমেই তোমরা তোমাদের উইথ ক্লু, উইদাউট ক্লু এগুলো করতে পারবে ইনশাল্লাহ। মেইনলি যেটা তোমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আনসিন যে পার্টগুলো, আনসিন পার্টে যে 3টা আইটেম আছে এইগুলো কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবা না। এইগুলো কমন না পাওয়াটাই স্বাভাবিক, এবং কমন যদি পেয়েও যাও, প্রিভিয়াস ইয়ার থেকে কোনো যদি কমন পেয়েও যাও, এটা অনেকটা ভাগ্য ভালোর মতো আর কি। সাধারণত আনসিন পার্ট কমন পড়ে না। আনসিন পার্ট তোমার নিজের মধ্য থেকে তুমি ইংলিশ গ্রামার কেমন পারো, ইংরেজি ফার্স্ট পেপারে যে লিখবা সেই লেখা, মানে এখানেও ফার্স্ট পেপারে অনেকে ভাবে যে আমাদের কোনো গ্রামার নাই। এই ইংরেজি ফার্স্ট পেপারেও কিন্তু এই আনসিন পার্টে গ্রামার আছে। তুমি উইথ ক্লু উইদাউট করার ক্ষেত্রে তোমাকে গ্রামাটিক্যাল নলেজ থাকা লাগবে। বেসিক নলেজ যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এই উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো পারবা না। ইভেন রিয়ারেন্স যদি তোমরা করতে চাও সেখানে তোমাদের অর্থ জানা লাগবে। তো সব মিলিয়ে আমাদের মেন যে কথা সেটা হচ্ছে তোমাদের আনসিন পার্টে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও যদি কমন পাও তবে ভালো, আর যদি কমন না পাও আশা করি আমাদের যে রুলস দেখাবো সেই রুলসের মধ্যে থেকেই তোমরা লিখতে পারবা, যদি এইগুলো তোমরা মাথায় রাখতে পারো।
প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক্যাল টিপ অন। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যখানে শূন্যস্থান থাকলে সাধারণত অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যখানে শূন্যস্থান থাকলে সেখানে অ্যাডভার্ব বসে। তাহলে আমরা এক্সাম্পল দেখি, দেখো আই উইল ড্যাশ অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করব বা প্রস্তাবটা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। এখানে দেখো এই যে উইলটা না, উইলটা কি আমাদের, উইলটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর এই যে অ্যাকসেপ্টটা মেইন ভার্ব। এখন কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেইন ভার্ব এইটুকু বেসিক নলেজ আশা করি তোমাদের সবার আছে, যার ফলে ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। ভার্বের যে দুই প্রকার বলছিলাম তোমাদের, ফাইনাইট নন ফাইনাইট, তার মধ্যে ফাইনাইট আবার দুই প্রকার, মেইন ভার্ব অক্সিলারি ভার্ব। তো এটা সেই অক্সিলারি ভার্ব, এটা সেই মেইন ভার্ব। ঠিক আছে, বাক্যে মেইন ভার্ব ছাড়া কোনো বাক্যই হয় না। বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে সেটা মেইন ভার্ব, এবং সেই মেইন ভার্বকে হেল্প করার জন্য আমাদের হেল্পিং ভার্ব আসে। তো যেটাই হোক, আমাদের যে ভার্বের আলোচনা আমরা যাব না এখন, আশা করি তোমরা এটা জানো। আমরা এখানে ফোকাস রাখবো যে বাক্যে হেল্পিং ভার্ব এবং যে মেইন ভার্ব আছে এর মাঝে যে গ্যাপ আছে, সেই গ্যাপে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা আমাদের অ্যাডভার্ব হবে। তাহলে এই যে গ্ল্যাড, গ্ল্যাড শব্দটা কি? গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত বা খুশি। এখন এই গ্ল্যাড শব্দটা আমাদের এখানে কি হিসাবে কাজ করছে? অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তো গ্ল্যাড শব্দটা আমাদের ব্র্যাকেটে দেওয়া ছিল। তো এইটা যখন অ্যাডভার্ব হিসাবে কাজ করবে তখন আমরা যেভাবে আছে সেভাবে তো লিখতে পারি না। আমরা গ্ল্যাড শব্দটা নর্মালি এর পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ গ্ল্যাড শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ। মনে রাখবা, সাধারণত কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলয় যোগ করি, অর্থাৎ আমরা এখানে যদি গ্ল্যাডলি দেই, এই যে এলয় যোগ করছি, তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে রুলস 1 বা ম্যাজিক্যাল টিপ 1 হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং সেটাকে যে অ্যাডভার্ব তোমরা করবা, এই যে শব্দটাকে তোমরা যে অ্যাডভার্ব করবা, শব্দটা যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার শেষে আমরা সাধারণত এলয় যোগ করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ এখানে অ্যান্সার হবে আই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আমি আনন্দের সহিত বা খুশির সহিত আমি প্রপোজালটা, প্রস্তাবটা গ্রহণ করব। দেন 2 নম্বরটা দেখো, হি হ্যাজ ড্যাশ ডান দিস। এখানে হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব, ডানটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে ক্রুয়েলটা কি? ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভের শেষে সাধারণত যদি এলয় যোগ করি তাহলে সেটা অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে এখানে ক্রুয়েলি, তাহলে এখানে আমরা ক্রুয়েলি যদি লিখি যে সে নিষ্ঠুরভাবে কাজটি করেছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। কারণ আমরা জানলাম যে অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, যার ফলে আমরা অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করে অ্যাডভার্ব করে ফেলতেছি, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবা, এলয় যোগ করলেই কিন্তু সেটা আমাদের অ্যাডভার্ব হয় না। যেমন দেখো, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি? বন্ধু, তাই না? এটা একটা নাউন। আমরা যখন ফ্রেন্ডলি বলবো, এলয় যোগ করব, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আর অ্যাডভার্ব হবে না। ঠিক আছে, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার যে শুধুমাত্র এলয় যোগ করলেই যে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে এমনটা না। নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়। ওকে, এটা মনে রাখবা। নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়। আশা করি তোমরা এই রুলসটা ক্লিয়ার। এখন ম্যাজিক্যাল টিপ 2, এখানে তোমরা দেখো সিন্স যুক্ত ক্লোজ এর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরের অংশটি বাধ্যতামূলকভাবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ সিন্স, এই যে সিন্স এর আগে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, এখানে আরেকটা রুলস আছে, মনে রাখবা। সিন্সের আগে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরে হবে আমাদের পাস্ট ইনডিফিনিট। ওকে, আমরা এক্সাম্পলে এটা ক্লিয়ার হব। জাস্ট মনে রাখো যে সিন্সের আগে প্রেজেন্ট হলে সিন্সের পরে পাস্ট, সিন্সের আগে পাস্ট হলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট। তাহলে এক্সাম্পল 1 খেয়াল করি আমরা। দেখো,
ইট ওয়াজ 20 years সিন্স দ্য অথর ফার্স্ট ড্যাশ হার। এখানে দেখো ওয়াজ আছে, তাহলে আমরা জানি ওয়াজ কোথায় বসে, পাস্ট ইনডিফিনিটে আমাদের অজ বসে, আর অজ ওয়ার বসে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে। তখন আমাদের অজ ওয়ারের পরে ভার্বের যে বেস ফর্ম থাকে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়। তো এখানে আমাদের এই অজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হিসাবে কাজ করছে, ভার্ব টু, যার ফলে আমরা যেটা জানলাম যে সিন্সের আগে যদি আমাদের পাস্ট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট হবে, দেখো সিন্স দ্য অথর ফার্স্ট ড্যাশ হার, এখানে ফার্স্ট It was 20 years since the author first had met her. আচ্ছা, হার তো এখানে দেওয়া আছে, তোমাদের যেটা করতে হবে, সরি এটা আচ্ছা ক্লিন করে দেই আমরা। দেখো আমাদের এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে ফার্স্ট আছে আমাদের জাস্ট হ্যাড নিয়ে আসতে হবে, দেন মিট নিয়ে আসতে হবে। এই যে মিটের ভার্ব থ্রি যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে মিট, অর্থাৎ এখানে যে তিনটা ফর্ম প্রত্যেকটা ভার্বের তোমরা জানো, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এই দুটোই আমাদের সেম, যার ফলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা যেহেতু জানি যে আমাদের পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট নর্মাল স্ট্রাকচার আর কি, বিফোর আফটার রুলসটা আছেই। নর্মাল স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, এটা নর্মাল স্ট্রাকচার। তো এই অনুযায়ী আমাদের এই যে সাবজেক্ট দ্য অথর, তারপরে আমাদের হ্যাড দিলাম, তারপরে ভার্ব থ্রি নিয়ে আসলাম, এই যে মিট, তারপরে এক্সটেনশন যা আছে তা বসে যাবে। তাহলে এটা বুঝছো আশা করি। এইটা মেইনলি ফোকাস রাখবা যে সিন্সের আগে কি আছে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট ইনডিফিনিট, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট। 2 নম্বরটা খেয়াল করো, আই কুড নট স্লিপ সিন্স। এই দেখো এখানে কুড নট আছে, কুড নট কি, ভার্ব টু, কিন্তু এটা নেগেটিভ ফর্মে আছে। যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা ভার্ব টু নাকি পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এটা খেয়াল রাখতে হবে। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, যার ফলে এরপরে আমাদের যেটা হবে এখানে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে আমাদের হ্যাড কিন্তু দেওয়া থাকবে না, তোমাদের মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে। তাহলে আমাদের এখানে হ্যাড প্লাস ড্রিঙ্ক এর ভার্ব থ্রি বসাতে হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক। অর্থাৎ আই কুড নট স্লিপ সিন্স আই হ্যাড ড্রাঙ্ক টু মাচ কফি, মানে আমি ঘুমাতে পারি নাই যেহেতু আমি অনেক কফি পান করে ফেলেছি। ঠিক আছে, তো বিষয়টা খুবই সহজ, জাস্ট মনে রাখতে হবে সিন্সের আগে কি আছে। আমরা যদি বলি, যেহেতু আমরা প্রেজেন্টের কথা বললাম, এখানে প্রেজেন্টের এক্সাম্পল দেওয়া নাই, আমরা যদি বলি ইট ইজ many years since I, এখানে আমাদের ধরো মিট আছে ব্র্যাকেটে, ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার কী হবে দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ ইউ। এখানে দেখো ইজ আছে না, এটা কি প্রেজেন্ট টেন্স। আমরা জানলাম যে সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের আগে আমাদের প্রেজেন্ট আছে, এখানে ইজ থাকতে পারতো বা ইট হ্যাজ ম্যানি ইয়ার্স এটাও থাকতে পারতো। তাহলে আমাদের এখানে যেটা থাকুক না কেন প্রেজেন্ট যদি থাকে বাক্যে, তাইলে আমাদের সিন্সের আগে প্রেজেন্ট থাকলে সিন্সের পরে পাস্ট হবে, সিন্সের আগে পাস্ট থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে আমাদের যেহেতু ইট ইজ মেনি ইয়ার্স আছে সেহেতু সিন্স আই মিট ইউ হবে, এটা হবে ভার্ব টু, এটা কিন্তু ভার্ব থ্রি ফর্ম না। তোমরা মিট যেহেতু একই দেখতে, অনেকে মনে করতে পারো যে এখানে তো থ্রি ফর্ম, ভার্বের থ্রি ফর্মটা দিলাম আমরা, তাহলে এর আগে আমরা কি দিব, হ্যাড দেবো, এরকম কিন্তু হবে না। মনে রাখতে হবে আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট থাকে পরে পাস্ট পারফেক্ট। আশা করি তো তোমরা ক্লিয়ার। এখন আমরা দেখব ম্যাজিক্যাল টিপ 3। দেখো, যেতে না যেতেই, করতে না করতেই বা পৌঁছতে না পৌঁছতেই ইত্যাদি সমসাময়িক বা তাৎক্ষণিক ক্রিয়ার ক্ষেত্রে নিচের 3টি গঠন ব্যবহার করা হয়। 3টি গঠন খেয়াল করো তোমরা একটু। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি,
তারপরে আমাদের যা থাকবে এক্সটেনশন বসে যাবে, দেন ড্যান বসবে। ড্যান বসবে হচ্ছে কমার পরিবর্তে, মনে রাখবা। এই তিনটাতেই আমাদের যেগুলো বেশি মনে রাখা প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে ড্যান। 2 নম্বরটা দেখো, আরেকটা জিনিস খেয়াল রাখো, প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব টু, প্রত্যেকটা শেষে সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু, ঠিক আছে। আচ্ছা 2 নম্বরটা দেখো, স্কার্টসলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, এখানে কমা উঠে যে আমাদের হবে হোয়েন, ঠিক আছে। দেন হার্ডলি হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস আমাদের এখানে এক্সটেনশন, তারপরে কমা উঠে যে আমাদের হোয়েন বসবে। দেন আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ তিনটার কমন যে বিষয়গুলো সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কমা উঠে যায় ড্যান বসবে, কমা উঠে যায় হোয়েন বসবে, কমা উঠে যায় হোয়েন বসবে। আর এখানে তিনটাতে আমাদের সাবজেক্ট ভার্ব টু, সাবজেক্ট ভার্ব টু, সাবজেক্ট ভার্ব টু। আমরা এক্সাম্পলে গেলে এই বিষয়টা খেয়াল খুবই ক্লিয়ার হবে আশা করি। এখন জাস্ট মনে রাখবা যে ড্যান বসবে শুধুমাত্র এক জায়গায়, সেটা হচ্ছে নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড থাকলে কমা উঠে যায় ড্যান বসবে, এইটা মাথায় রাখো, তাহলে ইনশাল্লাহ হবে। আর বাকি দুটাতে আমাদের হোয়েন বসবে। আচ্ছা, এখানে দেখো আমাদের তিনটারই প্র্যাকটিস আছে। কোশ্চেন নাম্বার 1, নো সোনার হ্যাড দ্য রেইন ড্যাশ দেন দে ড্যাশ দ্য প্লেস। এখানে দেখো নো সোনার হ্যাড আছে, তাহলে আমরা জানলাম একটু আগেই যে হ্যাড যখন থাকবে আমাদের তখন কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে এটার পাস্ট পার্টিসিপল কি, স্টপড না? তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখব। দেন তারপরে কি লিখবো, দেন দে ড্যাশ। এখানে কোনটা লিখবো, আমরা জানলাম যে প্রত্যেকটার পরে অর্থাৎ দেন হোয়েন এগুলোর পরে সবসময় আমাদের পাস্ট ইনডিফিনিট বসতেছে। তাহলে পাস্ট ইনডিফিনিট কি, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। পাস্ট ইনডিফিনিট বলতে এটার ভার্ব টু, এখানে তো ভার্ব অন দেওয়া থাকবে বা ভার্বের বেস ফর্ম যে দেওয়া থাকবে সেটার ভার্ব টু বসতে হবে। তাহলে লিভের ভার্ব টু হচ্ছে লেফট। তাহলে নো সোনার হ্যাড দ্য রেইন স্টপড দেন দে লেফট দ্য প্লেস, অর্থাৎ বৃষ্টি থামতে না থামতেই তারা স্থানটা ত্যাগ করলো, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, স্কার্টসলি হ্যাড হি ড্যাশ স্কুল ওয়েন্ট ইট ড্যাশ হোয়েন ইট ড্যাশ। এখানে দেখো এখানে সেম, এই যে হ্যাড আছে এখানে আমাদের পাস্ট ফর্মটা বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এই রিস এর পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। আর এখানে আমাদের সবসময় এই যেটা আমাদের যে ফর্মটা দেওয়া থাকবে এটার দ্বিতীয় সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্ব টু বসবে। তাহলে স্কার্টসলি হ্যাড হি রিচড স্কুল হোয়েন ইট রেইনড, ওকে। দেন 3 নম্বরটা দেখো, হার্ডলি হ্যাড হি, এখানেও সেম, হার্ডলি হ্যাড এখানেও রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন স্টার্টেড, ঠিক আছে। এইভাবে তোমরা যদি অ্যান্সার করো পরীক্ষায় যদি আসে তোমাদের এইভাবে, তো কীভাবে যখন দেখবা যে এরকম কোনো সেন্টেন্স আসছে গ্যাপ আছে তোমাদের এখানে, তখন তোমরা এইভাবে ভার্ব টু লিখবা, এখানে ভার্ব টু, এখানে ভার্ব টু, এখানে ভার্ব টু। আর যখন দেখবে যে হেডের পরে গ্যাপ আছে তখন এখানে ভার্ব থ্রি, এখানে যে ভার্ব থ্রি, এই যে ভার্ব থ্রি, ঠিক আছে। গ্যাপটা কোথায় আসে এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং ভার্ব কোন অর্ডার, অর্থাৎ কোন ভার্বের ভার্ব ওয়ান কি, ভার্ব টু কি, ভার্ব থ্রি কি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদের। এখন ম্যাজিক্যাল টিপ 4 দেখো তোমরা, দুটি ক্লোজ এর মধ্যে যদি একটি ক্লোজে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে তাহলে অপর ক্লোজে সাবজেক্টের পরে মাইট উড কুড বসে এবং এরপরে মেইন ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। এক্সাম্পল দেখলেই আমরা সহজে এটা বুঝতে পারবো। খেয়াল করো, ইফ আই ওয়ার এ বার্ড, কী ছিল আমাদের, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার আছে না, আছে। দেন তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লোজে কী হবে, মাইট উড কুড এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে, তাই না। তাহলে এখানে এই দেখো তারপরে মেইন ভার্বের সাথে আবার ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্মটা বসবে, ভার্ব অন বসবে। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড, আমরা এখানে কুড নিলাম এবং ফ্লাই শব্দটা যে আমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এটার এই অবস্থায় রেখে দিব আমরা, কারণটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসার কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে
এটা অর্থ যদি করি তাহলে কি হয়, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। সেম জিনিসটা এখানে দেখো, ইফ আই ওয়ার এ কিং, এখানেও ইফ আছে, আই আছে, তারপর ওয়ার আছে। যদি আমি রাজা হতাম, আই ড্যাশ দ্য পোর, আমি কি করতাম, গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে আমাদের এখানে কি, আই কুড হেল্প দিতে পারি আমরা, ঠিক আছে, কুড হেল্প, আই কুড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। আর করতাম দিলে উড দিতে পারি, আই উড হেল্প দ্য পোর। যেটাই দাও না কেন, জাস্ট এই দুটার অর্থই ঠিক থাকবে। একটা অর্থ একরকম হবে যে আমি করতে পারতাম, এটা করতাম, ঠিক আছে। তো যেই বিষয়টা এখানে মেইনলি ফোকাস দেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের এই যে গ্যাপ থাকবে, গ্যাপে আমাদের ভার্বের বেস ফর্মের আগে একটা ওয়ার্ড আসতে হবে, সেটা কি মাইট অথবা উড অথবা কুড। তাহলে আমাদের এই রুলটা ফুলফিল হবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার। এখন আমরা দেখব ম্যাজিক্যাল টিপ 5। এখানে দেখো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্ব 3 বসে, অর্থাৎ বিফোরের পূর্বে হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট বসে এবং পরে পাস্ট ইনডিফিনিট বসে। তাহলে বিফোর শব্দের আগে আমাদের হ্যাড প্লাস ভার্ব 3, আর এর পরে হচ্ছে আমাদের ভার্ব 2, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। দেন এক্সাম্পল খেয়াল করো, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর ড্যাশ। এখানে দেখো এই যে বিফোর আছে না, তাহলে বিফোরের আগে আমরা দেখলাম কি হবে, বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ব 3 আমরা যদি বসাই দিই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর, তাহলে বিফোরের পরে কি ভার্ব 2, কামের ভার্ব 2 হচ্ছে কেম, কাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা অর্থ কি দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তো এইটা তোমাদের পরীক্ষা আসে, এটা যখন আসবে তখন মনে রাখবা যে বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে পূর্বে, যেটা মানে পূর্বে সেটার আগেই আমাদের পাস্ট পারফেক্ট বসবে, আর যেটা মানে পরে অর্থাৎ আফটারের পরে আমাদের পাস্ট পারফেক্ট বসবে। দেখো এখানে লেখা আছে আফটারের পরে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব 3 বসে এবং পূর্বে পাস্ট ইনডিফিনিট বসে, অর্থাৎ এইটারই ঠিক উল্টা। যখন আমাদের এখানে আফটার থাকবে, যদি আমাদের থাকে আফটার, তাহলে এটার পরে আমাদের বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, আর আগে বসবে হচ্ছে ভার্ব 2। তাহলে এক্সাম্পল খেয়াল করি আমরা, দেখো দ্য ট্রেন ড্যাশ আফটার ড্যাশ দ্য স্টেশন। তাহলে যেহেতু এখানে আফটার আছে, আফটারের আগে আমরা সবসময় জানি যে ভার্ব 2 বসবে, তাহলে এই লিভের ভার্ব 2 হচ্ছে লেফট, আর তারপরে আফটারের পরে যেহেতু আমাদের ভার্ব 3 বসবে, তাহলে এইখানে আমাদের হ্যাড নিয়ে আসতে হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। তাহলে দ্য ট্রেন লেফট আফটার দে হ্যাড রিচ দ্য স্টেশন, অর্থাৎ তারা স্টেশনে পৌঁছানোর পরেই ট্রেনটা ত্যাগ করছে, মানে ট্রেন ছেড়ে গেছে। তো এখানে অর্থটা খেয়াল রাখবা যে যেটা আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, সেই পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ কিন্তু আমাদের আগে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কাজটা কিন্তু আমাদের আগে হচ্ছে, দেন পাস্ট ইনডিফিনিটের কাজটা হচ্ছে। তো এই বিষয়টা মনে রাখবা যে আমাদের এখানে বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, যেটার মানে পূর্বে তার আগে পাস্ট পারফেক্ট বসতেছে, যেটা মানে পরে আফটার মানে পরে, তারপরে আমাদের পাস্ট পারফেক্ট বসতেছে। ওকে, খুবই সহজ এটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। রুল নাম্বার 6 দেখো, সেন্টেন্সে যদি উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকে, তাহলে বন্ধনীস্থ ভার্বের পাস্ট টেন্স হয়, অর্থাৎ যে ভার্বটা দেওয়া থাকবে সেটার পাস্ট টেন্স হবে যদি আমাদের এই উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে। এক্সাম্পল খেয়াল করো, আই উইশ, এখানে উইশ আছে না, এই যে উইশ আছে, তাহলে এখানে যে ভার্বটা থাকবে এটা ভার্ব 2 বসবে। আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, ওকে, এখানে ভার্ব 2 বসবে। আবার দেখো আই ফ্যান্সি, এই প্রত্যেকটার অর্থ কিন্তু এমন যে এটা কল্পনা, অর্থাৎ এই জিনিসটা হয় নাই সম্ভব, কল্পনা করে বলতেছে, কিংবা সম্ভব কখনো হবে না, কল্পনা করে জাস্ট বলতেছে। যেমন এটার অর্থ আমরা যদি করি, দেখো আই ফ্যান্সি আই, এখানে কি বললাম আমরা, ভার্ব 2, আই ফ্যান্সি আই ফ্লি অ্যামং দ্য স্টার্স, আমি তারার মধ্যে উঠতেছি বা উড়বো,
এই যে একটা ভাবনা, এটা কিন্তু কোনোদিন সম্ভব না। তো যার কারণে এটা ফ্যান্সি করতেছে, কল্পনা করতেছে। এই প্রত্যেকটা অর্থই সেম টাইপের। দেন দেখো, ইট ইজ টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট, এটাই সময় যে গভর্নমেন্ট, সরকার কী করবে, স্টেপস এগেনিস্ট ইপটিজিং, অর্থাৎ ইপটিজিংয়ের বিরুদ্ধে স্টেপ বা পদক্ষেপ নেবে। তো এখানে আমরা একটু কি বললাম যে ইট ইজ টাইম থাকলে ভার্ব টু হয়, অর্থাৎ এখানে টেকের ভার্ব টু কি টুক, তাহলে এখানে ভার্ব টু দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটাই খেয়াল করো, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইগুলো থাকলে আমাদের ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে। পাস্ট টু মানে ভার্ব টু, কিন্তু পাস্ট পার্টিসিপল না, এটা মনে রাখবা, ভার্ব টু। দেন 7 নম্বর দেখো, পর্যন্ত অর্থ প্রকাশে দুটি বাক্যের মাঝে শূন্যস্থানে টিল ব্যবহৃত হয় যতক্ষণ পর্যন্ত না বোঝাতে আনটিল ব্যবহৃত হয়। অর্থাৎ টিল এবং আনটিলের বিষয়টা এখানে বলছে। মনে রাখবা মেইনলি যে টিল কখন বসে, আনটিল কখন বসে। যখন বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তখন আমাদের টিল বসাতে হয়, আর যখন নেগেটিভ থাকে না তখন আনটিল বসাতে হয়, কারণ আনটিল নিজে একটা নেগেটিভ। তাহলে এটা এক্সাম্পল খেয়াল করো, ওয়েট হিয়ার ড্যাশ আই ডু নট কাম ব্যাক। এখানে খেয়াল করো যে এই যে ডু নট আছে না, নেগেটিভ ওয়ার্ড, যার কারণে এখানে আমরা টিল ইউজ করব। ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করো। স্টে হিয়ার, এখানে থাকো, আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরি। এখানে দেখো, এটার অর্থ যতক্ষণ না, যতক্ষণ না, আর এটা অর্থ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু আমাদের নেগেটিভ অর্থই আছে এর ভিতরে, অর্থাৎ আনটিলের ভিতরে যেহেতু আমাদের নেগেটিভ অর্থ আছে, যার ফলে যখন বাকি নেগেটিভ থাকবে তখন আমাদের আনটিল না ইউজ করে টিল ইউজ করতে হবে, আর যখন বাকি নেগেটিভ থাকবে না তখন আমরা আনটিল ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার তোমরা। এখন আমরা একটা এক্সাম্পল করব, অর্থাৎ একটা প্র্যাকটিস করব একটা। তোমরা এই প্র্যাকটিসটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। তো দেখো, তোমাদের পরীক্ষায় এভাবে থাকবে, এটা তোমাদের যেহেতু 4 দাগে থাকবে, অর্থাৎ এই যে আমাদের উইটগুলো তোমাদের পরীক্ষায় থাকবে 4 দাগে। এখানে দেখো, এইভাবে তোমাদের ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এবং নিচে যে প্যাসেজ দেওয়া থাকবে, এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে, এই গ্যাপগুলোতে তোমাদের ফিল আপ করতে হবে। এই যে গ্যাপ দেওয়া আছে দেখো প্রত্যেকটাতে, এই গ্যাপ 10টা আছে, 10টা তোমাদের ফিল আপ করতে হবে। এটা 2025 ব্যাচ, তোমাদের আলিম 25 ব্যাচে আসছিল এটা। তো তোমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে বা যেটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোর তোমাদের পার্ট অফ স্পিচ জানতে হবে, অর্থাৎ এইটা কোন ওয়ার্ডের অর্থ কী এবং সেটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে তোমরা বাক্যে ব্যবহার করতে পারবা সহজে। দেখো, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, কজ মানে কারণ, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, রিভার মানে নদী, ওয়েস্ট মানে অপচয় করা, প্লান্টেড মানে হচ্ছে রোপিত, প্লান্ট মানে রোপণ করা, সাইড মানে পার্শ্ব, মেনি মানে অনেক, পার্ট মানে অংশ, কেমিক্যাল মানে বি মানে হওয়া, কেমিক্যাল মানে রাসায়নিক, আর শেল্টার মানে আশ্রয়, পলুট মানে দূষিত করা। ঠিক আছে, পলুট এখানে মনে রাখবা যে বাক্যে এইভাবে আসছে, আমাদের কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা। এখানে লেখা থাকবে যে গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ যদি করার প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করবা, তো এখানে যদি কোনো চেঞ্জ আসে কোথাও তাহলে আমরা চেঞ্জ করে লিখবো। ওকে, এখন খেয়াল করো যে আমাদের কীভাবে আমরা এটা ফিল আপ করি বা ফিল আপ করতে হবে পরীক্ষায়। দেখো, ট্রিজ ড্যাশ ইউজফুল টু আস ইন ম্যানি ওয়েজ, এই যে বি মানে, এই বি মানে কিন্তু বি ভার্ব, এখানে আমরা বি ভার্ব ইউজ করব। অর্থাৎ এইগুলো কোনটা কোথায় বসবে সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। এই যে এখানে আমাদের গ্যাপ আছে হচ্ছে ভার্বের জায়গায়, তো এখানে সবগুলো তো ভার্ব না, আমাদের পার্ট মানে অংশ, এটা তো ভার্ব না। তারপর আমাদের কেমিক্যাল মানে রাসায়নিক, এটা তো ভার্ব না। তো যেটা ভার্ব না, বা শেল্টার মানে আশ্রয়, তো যেটা আমাদের ভার্ব না সেটা ভার্ব হিসাবে ইউজ করা যাবে না। তো এখানে আমাদের প্রথমে যদি আমরা জানতে পারি যে এটা ভার্ব, এটা নাউন, তারপরে নাউন আর ভার্বই এখানে আছে, তো এগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো যে গ্যাপ যেখানে আছে, নাউনের জায়গায় গ্যাপ থাকলে নাউন, আর ভার্বের জায়গায় গ্যাপ থাকলে ভার্ব। তো এখানে গ্যাপ আছে ভার্বের জায়গায়, তো ভার্বের মধ্যে আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে এখানে বি ভার্ব বসবে। এখন কোন বি ভার্ব বসবে, যেহেতু এখানে ট্রিজ আছে, এস আছে, যার ফলে এখানে আর বসবে। ট্রিজ আর ইউজফুল টু আস ইন ম্যানি ওয়েজ, আমাদের জন্য গাছ বিভিন্নভাবে উপকারী। দে, আচ্ছা অর্থ না করি, আমরা জাস্ট তাড়াতাড়ি করে যাই, আমরা আরও 2টা টপিক শিখবো আজকে। তো দে ড্যাশ অন দ্য ক্লাইমেট অফ এ কান্ট্রি, তারা কী করে ক্লাইমেটে, জলবায়ুতে প্রভাব ফেলে না, যার ফলে এখানে ইনফ্লুয়েন্স হবে। অর্থাৎ আমরা এখানে এটা টু হবে, এটা অন। দেন
ট্রিজ নট অনলি গিভ আস ফুড, গাছ শুধু আমাদেরকে খাবার দেয় না, অ্যান্ড দ্যাশ অর্থাৎ খাবারের পাশাপাশি গাছ আমাদের শেল্টারও দেয়, এটা 3 হ্যাঁ। বাট অলসো মেক দ্য ল্যান্ড ফার্টাইল অ্যান্ড সেভ ড্যাশ ফরম ইরোজন, কী ক্ষয় হতে রক্ষা করে, এখানে দেখো ক্ষয় কী হয়, ক্ষয় হচ্ছে নদী হয়, তাহলে এখানে 4। আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিইং ড্যাশ এভরিডে, আমাদের যে এনভায়রনমেন্ট সেটা প্রতিদিন কী হচ্ছে, পলিউটেড হচ্ছে, তাহলে পলিউটেড এখানে আছে নাই, এই যে পলিউট আছে না, এই পলিউটের সাথে আমাদের ডি যুক্ত করতে হবে, যেহেতু এখানে একটা জিনিস মনে রাখবা যে এই যে বিইং আছে না, বিইং ইজ প্লাস বিইং যদি থাকি তাহলে এখানে ভার্ব 3 বসে, তাহলে আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিইং পলিউটেড এভরিডে, ট্রিজ প্রিভেন্ট এয়ার পলিউশন, ট্রিজ শুড বি ড্যাশ ইন এভরি হোম, শুড বি প্লান্টেড ইন এভরি হোম, এই দেখো শুড বি আছে না, শুড বি এর পরে আমাদের সবসময় ভাব 3 বসবে, এগুলো মনে রাখতে হবে তোমাদের, যে বিইং এর পরে ভাব 3, শুডের পরে যদি বি ভাব থাকে, নর্মালি শুডের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু শুডের পরে যদি বি থাকে তাহলে শুড বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে, তাহলে এখানে প্ল্যান্টেড যদি বসে এটা হচ্ছে আমাদের F নাম্বার। দেন বাই দ্য ড্যাশ অফ দ্য রোডস পন্ডস, অর্থাৎ কিসের পাশে, সাইড না, সাইড মানে পাশে, তাহলে এইটা আমাদের জি নাম্বার। রোড পন্ড ড্যাম অ্যান্ড রেলওয়ে লাইন ইন দ্য মাদ্রাসা, মাদ্রাসায় থাকবে, স্কুলে থাকবে, কলেজে থাকবে, সব জায়গায় গাছ থাকা চাই বা রোপিত হওয়া চাই। ট্রিজ আর ড্যাশ অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, তোমরা জানো যে এখানে আমাদের এখানে হবে হচ্ছে পার্ট, তোমরা জানো যে পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে একটা ফ্রেজ, পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। সো ইট ইজ আওয়ার ডিউটি টু ড্যাশ ট্রিজ, আমাদের ডিউটি কি, এখানে প্রেজেন্ট ভার্বের বেস ফর্ম কোনটা, প্লান্ট আছে, তাহলে এটা আই হবে, ইট ইজ আওয়ার ডিউটি টু প্লান্ট ট্রিজ, ভার্বের বেস ফর্ম কেন হবে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা ইনফিনিটিভ, আমাদের কাজ হচ্ছে গাছ লাগানো, অ্যান্ড ড্যাশ অফ দেম, এবং তার যত্ন নেওয়া, এখানে যে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের ফিল আপ করতে হবে, এবং এটা খুব একটা কঠিন না, তোমরা যদি একটু অর্থ পারো তাহলে সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যদি এইগুলোর মানে জানো, এগুলোর অর্থ জানো, পাশাপাশি এগুলোর পজিশন জানো, অর্থাৎ এই কোনটা ভার্ব কোথায় বসে, কোনটা নাউন বাক্যে কোথায় বসে, এই বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমরা উইথ ক্লু পারবা। উইথ ক্লু এখানে শেষ, আমরা এখন দেখব উইদাউট ক্লু। উইদাউট ক্লু হচ্ছে আমাদের 5 দাগে থাকবে, এবং এইটাতে আমাদের মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক। তো এখানে এর আগে আমাদের ক্লু দেওয়া ছিল, উইথ ক্লু ছিল এই কারণে, আর এটা যেহেতু নাই ক্লু দেওয়া, যার কারণে এখানে এটার নাম হচ্ছে উইদাউট ক্লু, অর্থাৎ কোনো রকম সূত্র বা কোনো রকম ক্লু দেওয়া ছাড়া আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এটার একটু দেখি যে উইদাউট ক্লু করতে হলে আমাদের কি কি লাগে। দেখো, উইদাউট ক্লু করতে হলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ লাগবে, দেন আমাদের লাগবে টেন্স, দেন লাগবে সেন্টেন্স, দেন বেসিক্স অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় আমাদেরকে পারতে হবে। পার্ট অফ স্পিচ হচ্ছে আমরা একটু আগে যেটা জানলাম যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই যে এইটা কোন শব্দটা, সরি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইটা একটা শব্দ, যেমন ধরো এই যে ফর্ম শব্দটা, এটা কি, এটা অবশ্যই প্রিপোজিশন। তো এই এটা শব্দটা যে প্রিপোজিশন, তার মানে এইটা যখন আমাদের টেবিলে থাকে, যদি ফর্ম কোনো টেবিলে থাকে তাহলে ফর্মটা কোথায় বসবে, প্রিপোজিশন যেখানে বসে সেখানে বসবে, অর্থাৎ নাউনের আগে প্রিপোজিশন বসতে পারে, আবার দেখা যাচ্ছে ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের উইদাউট ক্লুতে কোনো রকম টেবিল দেওয়া থাকবে না বা কোনো রকম ক্লু দেওয়া থাকবে না, তখন আমাদের কী করে বুঝতে হবে, তখন আমাদের বুঝতে হলে আমাদের ইংরেজির ভোকাবুলারি সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, এবং কোথায় কোনটা বসে, কোনটা কোন ফর্ম হয়, এবং প্রিপোজিশনের জায়গায় গ্যাপ আছে কিনা, নাউনের জায়গায় গ্যাপ আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সেম জিনিস জানার জন্য আমাদের পার্ট অফ স্পিচ দরকার প্রথমত, দেন আমাদের টেন্স দরকার। টেন্স মানে হচ্ছে আমাদের যে টেন্সের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স আছে, এই টেন্সকে বিস্তারিত আমাদের, অর্থাৎ আমাদের স্ট্রাকচার সহ জানা দরকার, অর্থ কোনটা কেমন দেয় এটা জানা দরকার। এইগুলো জানবো কেন, কারণটা দেখা যাচ্ছে আমাদের প্যাসেজটা যদি থাকে পাস্টে, তাহলে প্রত্যেকটা যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলো আমাদের পাস্টে লিখতে হবে।
দেখা যাচ্ছে আমাদের লেখা আছে বি ভার্ব, তো বি ভার্ব তুমি কোনটা নেবা? বি ভার্ব তো এম ইজ আর তিনটাই বি ভার্ব, তাই না? আবার ওয়াজ ওয়ারও বি ভার্ব। তো যখন আমাদের পাস্ট থাকবে তখন আমাদের ওয়াজ ওয়ারের মধ্যে নিতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল থাকলে ওয়ার। এখন যখন প্যাসেজটা আমাদের পাস্টে আসে তখন আমাদের ওয়াজ ওয়ার নিতে হবে। এটা জানতে হবে যে প্যাসেজটা কিসে আসে, কোন টেন্সে আসে। দেন সেন্টেন্স জানতে হবে, অর্থাৎ সেন্টেন্সের যে প্রকারগুলো আছে এগুলো জানতে হবে। দেন জানতে হবে বেসিক্স অফ গ্রামার, অর্থাৎ গ্রামারের বেসিক বলতে এখানে আমাদের নর্মাল যে রুলসগুলো আছে, রাইট ফর্ম অফ ভার্বের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, এইগুলো তোমাদেরকে একটু জানতে হবে। দেন ভোকাবুলারি জানতে হবে, অর্থাৎ যারা ভোকাবুলারি পারে তারা ইংরেজির অলমোস্ট অনেক কিছুই কোনো রকম রুলস ছাড়াই পারে। অর্থাৎ ভোকাবুলারি বা বাক্যে ট্রান্সলেট যদি তোমরা করতে পারো তাহলে ইংরেজির অনেক কিছুই তোমাদের কাছে সহজ মনে হবে, অনেক কিছুই তোমরা নিজে থেকে লিখতে পারবা। সো এই 5টা জিনিস তোমরা যদি ভালো করে পারো তাহলে ইংরেজিতে উইদাউটগুলোতে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। এখানে দেখো আমরা একটা সলভ করব। দেখো পার্ট অফ স্পিচ অ্যানালাইসিস, আমরা যে পার্ট অফ স্পিচ দেখলাম যে পার্ট অফ স্পিচ আমাদের দরকার, এখন একটু অ্যানালাইসিস করি আমরা। এখানে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ, প্রত্যেকটা শব্দের এক একটা পার্ট অফ স্পিচ আছে। তো আমরা দেখি হুররে, হুররে শব্দটার অর্থ কি? বাহ, ঠিক আছে। তা এইটার পার্ট অফ স্পিচ কি? এটা হচ্ছে ইন্টারজেকশন। আমরা সংক্ষেপে লিখি ইন্টারজেকশন, ঠিক আছে। দেন দেখো আসাদ, তোমরা জানো কোনো নাম থাকলে সেটা কি হয়? নাউন। তারপরে গট আছে, গট মানে এটা ভার্ব। তারপরে দা আছে, দা কি? আর্টিকেল। আর্টিকেল কিসের মধ্যে কাজ করে? অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে। দেন ফার্স্ট প্রাইজ, তো নাউনের আগে আমাদের ফার্স্ট আছে। নর্মালি ফার্স্টটা কি? নাউনটাকে ডিফাইন করতেছে। এটা আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের নাউন। তারপর অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে আমাদের প্রিপোজিশন কনজাংশন। আচ্ছা, কনজাংশন আমাদের, আমার এখানে ইন্টারজেকশন, হ্যাঁ আমরা ফুল না লিখি, কনজাংশন জাস্ট কনজান লিখি। তারপরে হি আছে আমাদের এখানে, এটা প্রোনাউন। আচ্ছা, পুরো লিখে রাখি। দেন শোড মানে দেখিয়েছিল। শো এই যে মেইন, শো হচ্ছে মেইন ভার্ব, তারপর ইডি যুক্ত হয়েছে, তো এটা আমাদের ভার্ব একটা। ইট কিসের বদলে বসছে? কোনো নামের বিপরীতে নামের বদলে বসছে, যার ফলে এটাকে আমরা বলবো প্রোনাউন। এটাও টু, এটা হচ্ছে প্রিপোজিশন। হিজটা কি? তোমরা যারা জানো যে প্রিপোজিশনের যে প্রোনাউনের যে আমাদের 8 প্রকার আছে, প্রোনাউনের 8 প্রকারের মধ্যে কিন্তু একটা আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে কিন্তু আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কোনগুলো? যেমন দেখো মাই কার, আমার গাড়ি। এখানে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারটা হচ্ছে নাউন। তাহলে মাইটা এখানে আমরা যদি জাস্ট বলি যেটা কি মাই, তাহলে বলবো যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আবার যদি বলি হার পেন, তার কলম, তাহলে আমরা যদি তোমাকে জিজ্ঞাসা করি যে হারের নিচে আন্ডারলাইন করে যে হারটা কি, তাহলে এক কথায় বলে দেবা যে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কারণ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, তাই এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে লিখি আমরা। দেন ফাদার নাউন। দেন ইনস্ট্যান্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? একটু আগে আমরা দেখলাম যে ইনস্ট্যান্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আমাদের এরা যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, এটা আমরা একবার অর্থ করি। হুররে, আসাদ গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড হি শোড ইট টু হিজ ফাদার ইনস্ট্যান্টলি। বা আসাদ প্রথম পুরস্কার পেয়েছে অ্যান্ড সে এটা তার বাবাকে দ্রুততার সহিত, অর্থাৎ তাৎক্ষণিকভাবে সে তার বাবাকে এটা দেখিয়েছে। এখানে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের যে 8 প্রকার আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটা কিন্তু এখানে আসে। তো এই সেন্টেন্সটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের পার্ট অফ স্পিচের যে 8 প্রকার আছে সেটা তোমরা আশা করি বুঝতে পারবা। দেন তোমাদের আর যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো ডিস টপিকস, অর্থাৎ এই যে আমাদের যে আমরা উইদাউটগুলো পড়লাম, উইদাউটগুলোতে এই টপিক জেনারেলি রিকোয়ার্স 4 টাইপস অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ 8 প্রকার পার্ট অফ স্পিচ কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আমাদের এখানে 4টার পার্ট অফ স্পিচ প্রয়োজন হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব।
সেই চারটা পার্ট অফ স্পিচ কীভাবে আমরা লিখবো, কখন কোনটা হবে সেটা এখন আমরা একটু দেখব। এই যে তোমরা এখানে দেখো চারটা সেন্টেন্স দেওয়া আছে, চারটা সেন্টেন্সে কিন্তু সেম একটা ওয়ার্ড দেওয়া আছে, যেই ওয়ার্ডটা বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে চেঞ্জ হয়েছে। যেমন প্রথমটা দেখো, কনস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ কাজ, নির্মাণ কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কনস্ট্রাকশন, এই শব্দটা এখানে সাবজেক্টের জায়গায় বসছে, যার ফলে এটা আমাদের নাউন হিসাবে কাজ করছে। দেন দেখো, হার থিঙ্কিং ইজ কনস্ট্রাকটিভ, মানে তার চিন্তা ভাবনা হচ্ছে গঠনমূলক। তাহলে এখানে দেখো এই যে কনস্ট্রাকটিভ গঠনমূলক, এই ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। দেন আবার দেখো থার্ড সেন্টেন্সে, শি থিঙ্কস কনস্ট্রাকটিভলি, সে গঠনমূলকভাবে ভাবে বা তার চিন্তাভাবনা গঠনমূলকভাবে প্রভাবিত হয়। তো এই যে কনস্ট্রাকটিভলি, এই যে টিভ আছে না, আমরা একটু আগে জানলাম যে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়। তাহলে এই যে অ্যাডজেক্টিভ তার সাথে এলয় যুক্ত করছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। দেন 4 নম্বর সেন্টেন্স দেখো, উই ক্যান কনস্ট্রাক্ট ইট, আমরা এটা নির্মাণ করতে পারি। তাহলে এই যে কনস্ট্রাক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, ক্যানটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তাহলে এখানে আমাদের একটা সেন্টেন্স, মেইন সেন্টেন্সটা কোনটা, কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টটা কনস্ট্রাকটিভ হয়ে গেল, কনস্ট্রাকশন হয়ে গেল, কনস্ট্রাকটিভলি হয়ে গেল। ঠিক আছে, চারটা জিনিস হয়ে গেল। তাহলে মেইনলি আমাদের যদি আমরা উইদাউটগুলো করতে চাই, আমাদের প্রয়োজন অনুসারে যে চেঞ্জেসটা আসে এটা আমাদেরকে জানতে হবে। কখনো কখনো নাউন হবে, কখনো কখনো অ্যাডজেক্টিভ হবে, কখনো অ্যাডভার্ব হবে, আবার কখনো ভার্ব হবে। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার যে কখন কোনটা, যেখানে আমাদের ধরো এখানে গ্যাপ আছে, গ্যাপ থাকলে এখানে নাউনের মতো কনস্ট্রাকশন ইউজ করতে হবে। আমাদের যদি এখানে গ্যাপ থাকে তাহলে এখানে কি লাগবে, ভার্ব লাগবে। তো যেখানে গ্যাপ আছে, যে যখন যেটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে লিখতে হবে। এই যে আমাদের একটা আমাদের একটা প্র্যাকটিস দেখো, এটা তোমাদের 2025 সালের যারা পরীক্ষা দিয়েছে আলিম, তাদের আসছিল। যেহেতু তোমার 27 ব্যাচ, তোমাদের 25 সালের গুলো ইম্পর্টেন্ট। যদিও আমি তোমাদেরকে বললাম যে আনসিন প্যাসেজ যেগুলো আসবে সেইগুলো থেকে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরও যদি কমন পাও এটা একটা লাকি চান্স। দেন খেয়াল করো, দেখো কীভাবে আসছে। তোমাদের থাকবে পরীক্ষায় এটা 5 দাগে এবং এটাতে 10 মার্ক। সো এটা ভালো করে পড়তে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপ আমাদের ফিল আপ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা। তো আমরা একটু এটা পড়ে দেখি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ড্যাশ নান, আমরা এটা জানি এটা একটা প্রবাদ বাক্য, যার কারণে এটা খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। ফর টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেন দেখো, নান ক্যান কল ড্যাশ ব্যাক, কেউ এটাকে ফিরাতে পারে না বা ফেরানোর জন্য ডাকতে পারে না, বলতে পারে না। তো এই যে এই বিষয়টা, এটা কি, এটা হচ্ছে সময়। তো আমরা তো বারবার টাইম লিখবো না, যার ফলে এটার যে প্রোনাউন সেটা লিখবো, অর্থাৎ ইট লিখবো। নান ক্যান কল ইট ব্যাক। এ ম্যান ক্যান গেট ব্যাক হিজ ড্যাশ মানি। এখানে কি হবে দেখো, এই যে মানির নাউন, হেলথ নাউন, তাহলে এর আগে একটা অ্যাডজেক্টিভ হবে। যখন কোথায় কোনটা গ্যাপ আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে গ্যাপটা কার আগে আছে। নাউনের আগে গ্যাপ থাকলে তাহলে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখন কোন অ্যাডজেক্টিভ আমরা এখানে বসাবো, প্রপার বা পারফেক্ট অ্যাডজেক্টিভ বসাতে হলে প্রথমত আমাদের সেন্টেন্সটা পড়তে হবে। তাহলে এটা আমরা প্রথম থেকেই পড়ি। এ ম্যান ক্যান গেট ব্যাক হিজ ড্যাশ মানি অ্যান্ড হেলথ বাট ক্যান নট গেট ব্যাক হিজ লস্ট টাইম, কিন্তু সে তার সময় ফেরাতে পারে না। এই যে দেখো, এটাও নাউন, নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ একটা ব্যবহার হয়েছে। তাহলে এই সেম অ্যাডজেক্টিভটা আমরা এখানেও বসাতে পারি, অর্থাৎ এ ম্যান ক্যান গেট ব্যাক হিজ লস্ট মানি অ্যান্ড হেলথ, একজন মানুষ তার হারানো টাকা এবং স্বাস্থ্য ফেরাতে পারে বা ফিরে পেতে পারে, বাট ক্যান নট গেট ব্যাক হিজ লস্ট টাইম, কিন্তু তার হারানোর সময় সে ফিরে পেতে পারে না। টাইম অনস লস্ট ইজ লস্ট ফর ইভার, এটা একটা ফর ইভার মানে চিরতরের জন্য আর কি, হারিয়ে যায় বা চিরতরের জন্য, যেহেতু লস্ট তার মানে হারিয়ে যায়। সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমরা এখানে বেস্ট লিখতে পারি, প্রপার লিখতে পারি, মানে আমাদের যথাযথ ব্যবহার করতে হবে সময়ের, যে কোনো একটা লিখলেই এনাফ। উই মাস্ট ডু আওয়ার ওয়ার্ক পারফেক্টলি, প্রপারলি, টাইমলি, আমরা যেটাই লিখবো না কেন হয়ে যাবে, আমাদের একটা অ্যাডভার্ব লাগবে।
প্রপারলি, টাইমলি, টাইম অ্যাডজেক্টিভ, টাইম নাউন, নাউনের সাথে এলয় যুক্ত করে আমরা একটা অ্যাডজেক্টিভ করে ফেলতেছি। ইফ উই পুট অফ আওয়ার ওয়ার্ক, যদি আমরা আমাদের কাজগুলো রেখে দিই ফর ফিউচার, যদি ভবিষ্যতের জন্য আমরা আমাদের কাজগুলো রেখে দিই, বা ফর টুমোরো, আগামীকালকের জন্য যদি রেখে দিই, উই মে নট গেট টাইম টু ডু ইট অল, আমরা হয়তো এটা করার সময় পাবো না। দেয়ার আর সাম পিপুল হু দ্যাশ টাইম ফর নাথিং, হু ওয়েস্ট টাইম ফর নাথিং, কিছু মানুষ আছে যারা সময় নষ্ট করে, কিছু মানে কোনো কিছু না করার জন্য সময় নষ্ট করে, কিছু করে না। দে ক্যান নট প্রসপার ইন লাইফ, তারা জীবনে প্রসপার করতে পারে না, উন্নতি করতে পারে না। দে হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স, ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন হয়, সাধারণত অন দিলেই হয়ে যাবে তোমাদের, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ডের সাথে সবসময় অন বা আপন বসে। আশা করি তোমরা এটা ক্লিয়ার। এইভাবে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইভাবে তোমাদের উইদাউট ক্লুটা করতে হবে। এখন আমরা দেখব রিঅ্যারেঞ্জ। দেখো রিঅ্যারেঞ্জ মূলত, রি মানে কি পুনরায় বা আবার, অ্যারেঞ্জ মানে সাজানো। তো এইটার অর্থ আমরা বলতে পারি পুনর্বিন্যস্ত করা, ঠিক আছে। তাহলে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনর্বিন্যস্ত করা। এটা আমাদের থাকবে হচ্ছে 6 দাগে, এবং এইটাতে আমাদের মার্ক থাকবে 10। সো এটা গুরুত্বপূর্ণ আমাদের একটা টপিক। তো ভালো করে খেয়াল করো এটা কীভাবে করতে হবে আমাদের। দেখো প্রথমে আমরা জানি যে টাইপস অফ রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ কয় প্রকার রিঅ্যারেঞ্জ তোমাদেরকে আসতে পারে, তোমাদের আসতে পারে এরকম 4 রকমের রিঅ্যারেঞ্জ। তার মধ্যে প্রথমটা হচ্ছে পার্সোনাল ইভেন্ট, অর্থাৎ কোনো ব্যক্তিগত ঘটনা, অথবা হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক কোনো ঘটনা। আবার অ্যাবস্ট্রাক্ট ইভেন্ট আসতে পারে, ভাবমূলক কোনো ঘটনা, অর্থাৎ কোনো একটা নর্মাল বিষয় সেটার তোমাকে ভাবমূলক ঘটনা অনুযায়ী লিখতে হবে। যেমন ধরো ট্রি প্লান্টেশন আসলো, এখন ট্রি প্লান্টেশনের তোমাকে সংজ্ঞা দিতে হবে, এইটা ট্রি প্লান্টেশন করলে আমাদের কী কী ক্ষতি হয়, এটার মধ্যে কোনো লাভ আছে কি না, এটা রোধ করা যায় কি করে, এই সব এখানে লিখতে হবে। আবার যদি রিসেন্ট ইভেন্ট আসে, সাম্প্রতিক ঘটনা আসে, তাহলে কি করতে হবে, কোনো একটা ঘটনা, যেমন ধরো জুলাই রেভলিউশনে আমাদের প্রথম কোন ঘটনা ঘটছে, পরে কোন ঘটনা ঘটছে, এই যে ক্রম অনুযায়ী সাজায় লিখতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকবে 10টা এইভাবে সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা লিখতে হবে। তো এই 4 রকমের রিঅ্যারেঞ্জ আসতে পারে আমাদের। 4 রকমের মধ্যে বেশিরভাগ তোমাদের যেটা আসে সেটা হচ্ছে এই পার্সোনাল ইভেন্ট আসে অথবা হিস্টোরিক্যাল ইভেন্ট আসে। এই দুটো তোমাদের খুব বেশিরভাগই আসে না, ঠিক আছে। তারপরেও জেনে রাখো যে এমন আমাদের রিঅ্যারেঞ্জ আসতে পারে। যদি আসে তাহলে অ্যান্সার কীভাবে করবা, করার জন্য আমি এখন তোমাদের কিছু টিপস শিখিয়ে দিব। প্রথমেই আমরা দেখব পার্সোনাল ইভেন্ট যদি আসে, দেখবা যে যেহেতু এখানে 10টা সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্সের মধ্যে প্রথমে আমাদের নাম এবং টাইটেল কোন সেন্টেন্সে আসে থাকবে সেটা আগে খেয়াল করবা, ঠিক আছে। দেন খেয়াল করবা বার্থ অ্যান্ড প্যারেন্টেজ, জন্ম ও বংশ পরিচয়। দেন খেয়াল করবা বয়হুড অ্যান্ড এডুকেশন, অর্থাৎ বাল্যকাল ও শিক্ষা কোন সেন্টেন্সে আছে। দেন দেখবা অ্যাডাল্টহুড অ্যান্ড এডুকেশন, দেন প্রফেশন, দেন চিলড্রেন, দেন এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ থাকলে, দেন ওল্ড এজ, দেন হোমেজ বা ট্রিবিউট। অর্থাৎ তোমাদের সেন্টেন্সের মধ্যে দেখবা কোন সেন্টেন্সে কোনটা থাকবে, যদি তোমাদের ক্রম অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ মেইনলি এখানে ফোকাস হচ্ছে আমাদের ক্রমটা আমাদের ঠিক রাখতে হবে। যদি আমাদের সেন্টেন্স যেহেতু 10টা থাকবে, 10টার মধ্যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এই জিনিসটা জানার জন্য আমাদের সেন্টেন্সের অর্থ জানা লাগবে। বিশেষ করে যারা ট্রান্সলেট করতে পারো ইংলিশ, তাদের জন্য এটা সহজ হবে। যারা করতে পারো না তাদের জন্য এটা একটু কঠিন হবে, ঠিক আছে। তারপরেও তোমার মনে রাখবা যে যখন নাম থাকবে তাহলে মনে করবা সেটা সাধারণত প্রথম হবে। দেন যখন জন্ম তারিখ থাকবে সেটা সাধারণত দ্বিতীয় সেন্টেন্স হিসাবে গণ্য হবে। এইভাবে তোমরা এটা অ্যান্সার করবা। আমাদের দ্বিতীয় যেটা থাকতে পারে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট, যখন কোনো ঘটনা, যেমন দেখো আমাদের সাপোজ আমাদের 1971-এর মুক্তিযুদ্ধের কোনো ঘটনা থাকলো, তাহলে মুক্তিযুদ্ধে আমাদের প্রথমে কী হয়েছিল, প্রথমে দেখা যাচ্ছে 1969-এর কাহিনী থাকলো তোমার সেন্টেন্সের মধ্যে। 1969 সালে নির্বাচনে জেতার পরেও আমাদের সিট দেওয়া হয়েছিল না, যার ফলে তখন আন্দোলন হয়ে মারামারি হয়ে তারপরে 69-এর বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হইলো। দেন আস্তে আস্তে আমাদের 71 সালে 25শে মার্চ রাতে কী হইলো,
সেই অপারেশন সার্চলাইটের মাধ্যমে এই সবগুলো ক্রম অনুযায়ী সাজাবা। অর্থাৎ প্রথমেই যে তুমি লিখবা যে 1971 সালের 26শে ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করছি, 26শে মার্চ আমরা স্বাধীনতা অর্জন করছি, আর 16 মার্চ আমরা কি করছি, আচ্ছা এখন তোমরা দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল ইভেন্টে দেখো হিস্টোরিক্যাল ইভেন্ট এখন তোমরা দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল ইভেন্টে তোমাদের যেমন আসতে পারে এখানে ধরো 1971-এর কোনো কাহিনী আসলো, কিংবা দেখা যাচ্ছে 1969-এ বিপ্লব নিয়ে কোনো কাহিনী আসলো, গণঅভ্যুত্থান নিয়ে কোনো কাহিনী আসলো, কিংবা যে কোনো কাহিনী অর্থাৎ হিস্টোরিক্যাল কোনো মুভমেন্ট বা পলাশের যুদ্ধ নিয়ে আসলো, তখন পলাশের যুদ্ধের প্রথমে কী হয়েছিল, দেন তারপরে কী হয়েছে, সিরিয়াল মেনটেন করে তারিখ অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে। যদি তোমাদের 1971 নিয়ে আসে তো 1969 আগে আসবে, 1971-এর আমাদের 25শে মার্চ আগে আসবে, দেন তোমাদের 9 মাস যুদ্ধের কথা আসবে, দেন আমাদের বিজয় দিবসের কথা আসবে, তারপরে আবার আমরা যদি ওখানে আমাদের সংবিধান বানানোর কথা থাকে তাহলে সেইগুলো আমাদের পরে আসবে, আস্তে আস্তে 72 সালে চলে যাবে সেটা। তো এইভাবে আমাদের একটা ক্রম অনুযায়ী এটা লিখতে হবে হিস্টোরিক্যাল ইভেন্ট। দেন অ্যাবস্ট্রাক্ট ইভেন্ট দেখো, অ্যাবস্ট্রাক্ট ইভেন্টে যেটা বললাম, ধরো এখানে একটা আমরা যে কোনো একটা ডিফরেস্টেশন ধরতে পারি, ডিফরেস্টেশন বা লোডশেডিং বা ট্রি প্লান্টেশন, যেটাই আমরা ধরি না কেন সেটা সংজ্ঞা, নেচার, গুড সাইড থাকলে সেটা গুড সাইড কী, ব্যাড সাইড থাকলে সেটা ব্যাড সাইড কী, এই দুটাই যে থাকতে হবে এমনটা না, যে কোনো একটা থাকবে, হয়তো অনেক সময় দুটাই আমাদেরকে থাকতে পারে কোনো একটা জিনিসের। আবার তারপরে লিখতে হবে মেথড টু সলভ, চেক দ্য এভিল, অর্থাৎ সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানের উপায় কী, দেন কনক্লুডিং লাইন অর্থাৎ সমাপ্ত করার কোনো লাইন থাকবে। তো এইভাবে আমাদের রিয়ারেন্স থাকতে পারে। দেন থাকতে পারে রিসেন্ট কোনো ইভেন্ট থাকতে পারে, রিসেন্ট ইভেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা, যেমন জুলাই রেভলিউশনে একটা সিরিয়াল মেনটেন করে আমাদেরকে লিখতে হবে, প্রথমে কী ছিল, তারপরে কী ছিল, তারপরে কী হয়েছিল, এই সিরিয়াল মেনটেন করে এইভাবে আমাদের ঘটনাগুলি লিখতে হবে। যেহেতু আমাদের রিসেন্ট এবং অ্যাবস্ট্রাক্ট আসে না, যার ফলে এটা নিয়ে আমরা আলোচনা তেমন করলাম না। আমাদের মেইন যেটা আসতে পারে সেটা হচ্ছে পার্সোনাল কোনো ইভেন্ট থাকতে পারে, অথবা আমাদের এই হিস্টোরিক্যাল ইভেন্ট থাকতে পারে। আচ্ছা, মেথড অফ রাইটিং রিয়ারেন্স কী করে লিখবা তোমরা পরীক্ষায়, তোমরা প্রথমে এরকম বক্স রাখবা, বক্স থেকে এইভাবে 1 থেকে 10 পর্যন্ত ঘর রাখবা, ঠিক আছে। দেন তোমাদের কি করতে হবে, এই যে উত্তর কোনটা আগে হবে অর্থাৎ কোন নাম্বারটা আগে হবে সেইটা বক্সে বসাইতে হবে। এইভাবে দেখা যাচ্ছে সি আগে হয়েছে, তারপরে এইচ আগে হয়েছে, তারপরে আই হয়েছে, এইভাবে বক্স আকারে বসাইতে হবে। এইভাবে তোমরা রিয়ারেন্সগুলো লিখবা। যেহেতু এটা 10 মার্ক, সো এখানে এই ঘরটা পারফেক্টলি একবার দেখতে যেন সুন্দর লাগে, আবার উত্তরটা করার ক্ষেত্রেও তোমরা চেষ্টা করবা কারেক্টলি অ্যান্সার করার। এখানে দেখো মেথড অফ রাইটিং রিয়ারেন্স আর একটা, এইভাবে আমাদের রিয়ারেন্স লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। তো আমাদের কোশ্চেনে খেয়াল করতে হবে কোশ্চেনে কীভাবে আসে। কোশ্চেনে যদি আমাদের প্রশ্নগুলো রোমান সংখ্যায় থাকে তাহলে রোমান সংখ্যা লিখতে হবে। কোশ্চেনে যদি আমাদের প্রশ্নগুলো এইভাবে ABCD দেওয়া থাকে তাহলে ABCD লিখতে হবে, এইভাবে অ্যান্সার করতে হবে। এই যে হচ্ছে সবথেকে কারেক্ট মেথড অফ রাইটিং রিয়ারেন্স। অর্থাৎ তোমাদের এতক্ষণ যেটা শিখালাম মেইন ফোকাস হচ্ছে এখানেই যে রিয়ারেন্স তোমরা অনেকেই লিখতে পারো কিন্তু মেথডটা ঠিক থাকে না। তো মেথডটা কি, মেথডটা হচ্ছে তোমরা এইভাবে প্রথমে টেবিলে এ থেকে 1 থেকে 10 পর্যন্ত লিখবা, তারপর এখানে এ থেকে যে পর্যন্ত যে 10টা হয় অ্যান্সার লিখবা। অ্যান্সার লেখার পরে তারপরে এইভাবে একটা প্যাসেজটা সাজা লিখবা। এখানে কোনো রকম গ্যাপ দেওয়া যাবে না। অর্থাৎ এই প্যাসেজটা তোমাদের যখন পরীক্ষায় থাকবে তখন দেখা যাচ্ছে সিতে একটা সেন্টেন্স, বিতে একটা সেন্টেন্স, এতে একটা সেন্টেন্স, কিন্তু যখন তুমি প্যাসেজটা তুমি খাতা লিখবা তখন কিন্তু কোনো রকম আলাদা করে ABCD লেখা যাবে না। তখন তোমাকে একবারে ঢালাওভাবে প্যাসেজটা লিখতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এবং এখানে তোমরা 10 মার্ক ইনশাল্লাহ ইনশিওর করতে পারবা। তো আজকে ক্লাসে আমরা 3টা জিনিস শিখলাম আনসিন পার্টের। মেইন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে উইথ ক্লু, তারপর শিখছি উইদাউট ক্লু, তারপরে শিখলাম রিয়ারেন্স। এই 3টাতে আমাদের টোটাল হচ্ছে 25 মার্কস। সো মার্ক যেহেতু 25 এবং
এইগুলোতে 10 করে, উইথগুলোতে 5 মার্ক করে। সো এটাতে আমাদের ভালো করে ফোকাস রাখতে হবে। পরীক্ষায় প্লাস পাইতে হলে এই 3টা বিষয়ে ভালো নাম্বার পাওয়া অনেক গুরুত্বপূর্ণ, এবং কি করে পাবা, কিভাবে তোমরা এগুলো লিখবা সেটা আমরা একটু ক্লাসে দেখালাম। আশা করি তোমরা যারা ক্লাসটা করছো এই 3টা টপিকে কোনো রকম সমস্যা থাকবে না। তারপরেও ফার্দার কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা, আমরা ইনশাআল্লাহ সলভ করে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিনে আমরা রাইটিং পার্ট শিখবো। রাইটিং পার্টের যেই টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসে সবগুলোই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।